সারা বিশ্বের নেতারা যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে একত্ববোধ হয়েছে, সেখানে কোনোভাবেই থামছে না ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেও বর্বর হামলা চালিয়েছে ফিলিস্তিনে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে, যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দিচ্ছি, যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। একই সঙ্গে থাকবে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 42 জন। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় বিপর্যস্ত সরকারি বাহিনী, নিহত 200 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় ঘোষণা করেছে হিজবুল্লাহ। বৈরুতে থেকে এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, ন্যায় নিষ্ঠার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলীর উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুদের উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। গাজা যুদ্ধ শুরুর পর হামাসের সঙ্গে সংঘাতে মুখে 23 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর নানা স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে নিহত হন। যুদ্ধবিরতির চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েলি সংলগ্ন সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। হিজবুল্লাহর প্রধান যুদ্ধবিরতির পর নিজেদেরকে বিজয় বলে ঘোষণা করেছেন। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বর্বর হামলা। লেবাননের অভিযোগ, অন্তত 6টি জায়গায় ইসরায়েলি হামলা করেছে। এর আগে গত বুধবার ভোর 4টা থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর লেবাননের মানুষ ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু তার মধ্যে ইসরায়েল হামলা শুরু করেছে। আবার লেবাননে একে চুক্তি বিরুদ্ধ বলে দাবি করা হয়েছে। তবে ইসরায়েলের সেনা জানিয়েছে, সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজনদের দেখা গেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে ইসরায়েলের সেনারা এক পোস্ট করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত কারফিউ থাকবে। সেই সময় যেন কোনো ব্যক্তি বাইরে বের না হন। ওই সময় হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ হতে পারে বলে মনে করা হয়। লেবাননের সেনারা জানিয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে, তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্য পক্ষের উপর আক্রমণ চালাবে না। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 42 জন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। এছাড়া মধ্য গাজায় বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণের গভীর ট্যাঙ্কা নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল কর্মীর এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একদিন পরেই গাজায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অনেক ফিলিস্তিনি আশা করছেন, হয়তো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং 1 বছরের বেশি সময় ধরে গাজায় চলা হামলা বন্ধ হবে। জাতিসংঘ আবারও সতর্ক করেছেন, গাজায় দুর্ভিক্ষ আসন্ন, যেখানে 2 মিলিয়নের বেশি মানুষ অল্প খাদ্য এবং নিরাপদ পানীয় জলের মাধ্যমে জীবন চালাচ্ছে। 16 বছরের কম হলে চালানো যাবে না সোশ্যাল মিডিয়া, বিল পাস করল অস্ট্রেলিয়া। গাজা থেকে বাস্তুচ্যুত হওয়া নারী আমাল আবু হামেদ বলেন, আশা করি লেবাননের মতো গাজাতেও যুদ্ধবিরতি হবে, কারণ আমি সন্তানদের আমার ভূমিতে দেখতে চাই, বাড়িতেই দেখতে চাই। ইসরায়েল আমাদের সঙ্গে কি করেছে আমি সেই দৃশ্য দেখতে চাই। আমরা নিরাপদে বাঁচতে চাই। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলে ইতিহাসের ভয়াবহ অভিযান চালায়। এরপর থেকে ইসরায়েলি গাজায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে 44,000-এরও বেশি মানুষ। আহত হয়েছেন 1 লক্ষের আরো অনেক বেশি, যা গত 1 বছরের বেশি সময় ধরে চলছে। এতে গাজায় 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও জানান তিনি।
সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় বিপর্যস্ত সরকারি বাহিনী, নিহত বেড়ে 200 জন। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের দেশটি সরকারি বাহিনীর উপর বড় ধরনের হামলা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। কয়েক বছরের মধ্যে এই প্রথম বিদ্রোহীরা সেখানকার কিছু এলাকা দখল করে নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের সংঘর্ষে 180 জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় 19 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসলামী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS ও এর মিত্র গোষ্ঠীগুলো বলছে, গত বুধবার থেকে লড়াই শুরু হওয়ার পর তারা আলেপ্পো ও ইদলিব প্রদেশের কয়েকটি ছোট শহর ও গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছেন। সিরিয়ার সামরিক বাহিনী বলছে, তাদের বাহিনীগুলো বড় ধরনের সন্ত্রাসী হামলার মোকাবেলা করছে এবং বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। একটি সংস্থা জানিয়েছে, লড়াইয়ের উভয় পক্ষে 180 জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় কমপক্ষে 19 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, 2 দিনের লড়াইয়ে 121 বিদ্রোহী নিহত হয়েছে, যাদের বেশিরভাগ HTS এর সদস্য। এছাড়া 40 জন সরকারি সেনা ও 21 মিলিশিয়া সদস্য নিহত হয়। সংস্থাটি আরো জানিয়েছে, বিদ্রোহীরা সরকারি বাহিনীর 46তম রেজিমেন্টের ঘাঁটি এবং 8টি গ্রাম দখল করেছে। তারা আলেপ্পো ও রাজধানী দামাস্কে যুক্তকারী মহাসড়কের একটি এলাকা ও একটি মোড় দখলে নিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেশটিতে 2011 সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সরকার দমন পীড়ন চালানো তো তা গৃহযুদ্ধেই পরে রূপ নিয়েছে। এরপর থেকে এই লড়াইয়ে 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। শুধু ইদলিবই এখন বিদ্রোহের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে 40 লাখের বেশি মানুষের বসবাস। তাদের বেশিরভাগই চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছে। এসব মানুষ মানবেতর জীবনযাপন করছে। 2020 সালের সরকার আবার ইদলিবের নিয়ন্ত্রণ নিতে চাইলে তুরস্ক এবং আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি সমঝোতা হয়। এরপর বড় পরিসরে সহিংসতা কমে এলে মাঝে মধ্যে সংঘর্ষ হয়, বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত থাকে। অরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি পুতিনের। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাতভর তুমুল হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এর কয়েক ঘন্টা পরে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিলেন পুতিন। তিনি বলছেন, মার্কিন সরবরাহকৃত এটি ACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাবেই এই আক্রমণ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে বলছেন, জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে ব্ল্যাকমেইলের কড়া জবাব দেওয়া হবে। 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে এটি ACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এই হামলা জবাব দিতে ইউক্রেনে গতকাল রাতভর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে ইউক্রেনের অন্তত 10 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুতিন বলছেন, এই হামলায় 90টি ক্ষেপণাস্ত্র ও 100টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে অরেশনিক ক্ষেপণাস্ত্র আছে। এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন গত সপ্তাহে জানান, ক্ষেপণাস্ত্রটি ম্যাক 10 শব্দের গতির 10 গুণ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে চলে। বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই। এছাড়া রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক বলেন, অরেশনিক সম্ভবত মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2500 থেকে 3000 কিলোমিটার এবং সম্ভবত 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।